স্বাগতম সবাইকে বছরের শেষ বিফোর দ্য স্টর্মের এপিসোডে। আজকে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে এলচের সাথে এবং সেই ম্যাচ প্রিভিউ করতে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আমি মেহেদী হাসান এবং এরিক। এরিক, সিন্স ইউ আর বোথ ইন দ্য সেম টাইম জোন, গুড মর্নিং। গুড মর্নিং মেহেদি, গুড মর্নিং। ইয়াস, বছরের আমাদের রিয়াল মাদ্রিদের এই সিজনটি যেমনই শুরু হোক না কেন, বছরের শেষে এই মুহূর্তে একটু আমাদের আশার পালে হাওয়া লাগছে। এই সময়ে একটা বিফোর দ্য স্টর্ম করতে আসার আগে কোন রকম টেনশন হচ্ছে না, এটা ভেবে একটু আমার ভালো লাগছে। অথবা আই ক্যান বি এক্সট্রিমলি রং এন্ড এভরিথিং ক্যান চেঞ্জ টুনাইট। ইয়েস ইনডিড এন্ড দর্শকরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন। দর্শকরা আরো আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি। আপনাদের কোনো মন্তব্য কমেন্ট থাকলে সেটা করুন। আমরা পর্বের একেবারে শেষ দিকে সেখান থেকে রেলেভেন্ট মন্তব্য এবং কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আজকে জিসান বৈদ্যুতিক গোলযোগের কারণে যুক্ত হতে পারেনি বছরের শেষে, বাট দ্যাটস ওকে। উই হোপ টু সি জিসান ইন দ্য নিউ ইয়ার এগেন। আজকে so Eric, let's head to the backstory of tonight's game. এটা বলতে চাচ্ছিলাম যে আজকের ম্যাচ হচ্ছে বছরের শেষ ম্যাচ, আমাদের পডকাস্ট আজকের এই বছরের শেষ পডকাস্ট। কিন্তু নতুন বছরটা যেভাবে এই বছরটা শেষ হচ্ছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ, লা লিগা বা স্প্যানিশ ফুটবলের জন্য না, ওয়ার্ল্ড ফুটবলের জন্য বছরটা যেভাবে শেষ হচ্ছে, signs are not extremely encouraging in the sense that ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু অলরেডি বিভিন্ন ম্যাচ পোস্টপোন হওয়া শুরু হয়ে গিয়েছে আবার করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের কারণে, এবং নতুন স্ট্রেইন ছাড়াও পুরনো স্ট্রেইনের করোনা ভাইরাসের প্রকোপে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ আবার পোস্টপোন হওয়া শুরু করেছে। স্পেনেও যে করোনা পরিস্থিতি খুব একটা ভালো তা না, ইট মে ওয়েল জাস্ট বি আ ম্যাটার অফ টাইম যে স্পেনেও আবার করোনা পরিস্থিতির কারণেই লা লিগার খেলা বন্ধ হয়ে গেল, যেটা কিনা গত মৌসুমে হয়েছিল মার্চের শুরুর দিকে, বা গত বছরে হয়েছিল মার্চের শুরুর দিকে, গত বছর বলছে এই বছরই, বাট উই মাইট এন্ড আপ সিইং সামথিং লাইক দ্যাট। সো ওই পার্সপেক্টিভ থেকে আসলে কি ভাবছো যে আমরা খুব everyone was thinking that 2020 is just a bad year of our lives that we'll try to forget in a couple of days, but at the same time we have like seen memes like what if it's just a bad beginning of another decade. So beginning of 2021, at least coronavirus এর পরিস্থিতি থেকে signs are not extremely encouraging. What are your thoughts on that? ফার্স্ট অফ অল, আমরা ক্যালেন্ডার ফলো করলেও ভাইরাস যে ক্যালেন্ডার ফলো করে সেটার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, এবং আমরা প্রথমত এটাই দেখতে পাচ্ছি। ভাইরাস তার সময়ের সাথে বেসড অন দ্য রিঅ্যাকশনস ইট গেটস, আই গেস ইট মিউটেটস এন্ড দিস ইজ দ্য নিউ মিউটেশন, যেই কারণে আমরা তোমার ফ্লু শট নেওয়া লাগে প্রতি বছর। যদিও আমি জানি তুমি নেই না, আমি জানি এই বছর আমার নিতে হয়েছে, বাট যেই কারণে আমরা প্রতি বছর ফ্লু শট নিই, একই কারণে এখন ভাইরাসে এইভাবে মিউটেট হতে থাকলে আমাদের প্রতি বছর ভাইরাসের টিকা নেওয়া লাগবে কিনা হু নোস, বাট আই এম নট আ মেডিকেল প্রফেশনাল, আই এম নট গোনা কমেন্ট অন দ্যাট। বাট ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ম্যানচেস্টার সিটি এভারটনের যে গেমটা ক্যান্সেল হয়ে গেল, সেই গেমটা অ্যাকচুয়ালি ইয়াস দ্যাটস আ ভেরি 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 ব্যাড সাইন। ম্যানচেস্টার সিটি কিন্তু বর্তমানে একটা প্রোটেক্টিভ বাবলের মধ্যে আছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড়লোক ক্লাবগুলোর মধ্যে একটি, সো দে ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ আ ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার, এন্ড তাদের ক্লাবটি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আপডেটেড ইনফ্রাস্ট্রাকচার সম্পন্ন। সেই অবস্থায় থেকেও যদি সেই দলে এতগুলো করোনা ভাইরাস কেস হয়, তাহলে স্পেনে কি হবে বা অন্যান্য দেশগুলোতে কি হবে, এটা আসলে খুব কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাসের বিষয়টা আমরা যেরকম করে এর আগে দেখেছি যে একটা জায়গা থেকে শুরু হয়, it just goes along and bursts into a big flame in like 2 weeks or 3 weeks, and so these 2 weeks or 3 weeks পরে স্পেনে নতুন বছর কি করে শুরু হতে যাচ্ছে এটা নিয়ে আমি আসলে শঙ্কিত। তবে একটা আশার কথা হচ্ছে, স্পেন, ইটালি এবং ইউকে সব জায়গাতেই ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এবং যদিও খেলোয়াড়রা এসেনশিয়াল ওয়ার্কার নন, তবুও খেলোয়াড়দের খেলার কারণে যে পরিমাণে মানুষের রুটি রুজি এবং অর্থনৈতিক সম্পর্কগুলো জড়িত আছে, সেটি বিবেচনা করে যদি তাদেরকে ভ্যাকসিনেশন প্রদান করা হয়, তাহলে হয়তো আমরা বড়সড় কোনো লিগে পজ ছাড়া হয়তো আমরা
কিছু ম্যাচ হয়তো পোস্টপোন দেখতে পারবো, কিন্তু বড়সড় কোনো ডিসরাপশন দেখতে পারবো না। দ্যাটস I think that's what I think as like the best case scenario. But of course, in the worst case scenario, স্পেন কতটুকু ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন প্রদান করতে পারবে, কতজন খেলোয়াড় ভ্যাকসিনেটেড হতে রাজি হবেন, and that's essentially a completely different area of politics and sports politics, as well as আগে রিয়াল মাদ্রিদকে ভ্যাকসিনেশন দেওয়া হবে নাকি আগে সকল ক্লাবদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে, খেলোয়াড়দের আগে নাকি কোচ এবং ম্যানেজমেন্ট টিমকে আগে। সো there is a lot of questions that needs to be answered, and this is the time when the Spanish Football Association, AFA, I think they should come back and they should be giving us some sort of an update saying that we have these things in plan, and guys, don't worry, in a couple months this virus will be over, at least for the perspective of players. সেটা ছাড়া আসলে আমাদের হাতে বর্তমানে আসলে আর চিন্তা মানে these are the things I think it can I'm thinking from my end. রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটা যেই ধরনের প্রতিপক্ষের সাথে, তারা অনেক বছর পর আবার লা লিগায় ফিরে এসেছে। এলচে কিছুদিন আগে বলতে 3-4 বছর আগেও লা লিগায় নিয়মিত একটা দল ছিল, কয়েক বছরের জন্য অন্তত। তারপর দে ওয়েন্ট ডাউন, এন্ড ইউজুয়ালি ফর দ্য সাইজ অফ দিস কাইন্ড অফ ক্লাবস ইটস ডিফিকাল্ট টু কাম ব্যাক টু লা লিগা রাইট অ্যাওয়ে, বাট এরপরেও ইটস কমেন্ডেবল দ্যাট দে হ্যাভ কাম ব্যাক টু লা লিগা। এবং রিয়াল মাদ্রিদের জন্য আসলে দর্শকদের জন্য যেটা বলতে চাই, আজকের ম্যাচকেও হালকা ভাবে দেখার একেবারেই কোনো কারণ নেই। ইয়েস, দ্য টিম ইজ ইন গুড ফর্ম। রিয়াল মাদ্রিদ গত 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচেই জয় তুলে নিয়েছে, এবং ইটস হোয়াটস ইভেন মোর সারপ্রাইজিং, আসলে 6 ম্যাচে 6টা জয় তুলে না রিয়াল মাদ্রিদের জন্য সারপ্রাইজিং হওয়া উচিত না। দেয়ার ওয়াজ এ টাইম উই ওয়ান 22 games in a row, but and did not lose for 40 games in Zidane's second season in his first stint. But আজকের ম্যাচে জয় তুলে নেওয়া জরুরি, কারণ হচ্ছে এই ভালো ফর্মের গত 6 ম্যাচে যে 6টা জয়, ভালো ফর্মের একটা ধারাবাহিকতা বজায় রাখা। এবং যখন আমি ভালো ফর্ম বলছি, তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ইন এ লং টাইম আমরা 6টা ম্যাচই খেলেছি খুব ভালো। যে গত 6টা ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতেছে, একটা ম্যাচেও আসলে হয়তো 2-1টা ম্যাচে there were moments in lapse of concentration, but at the end of the day Real Madrid played good football overall, and I would say actually very good football overall, especially in the games against Atletico Madrid, Granada or Athletic Bilbao. আমার মনে হয় আমরা বেশ ভালো ফুটবল খেলেছি, এবং এই ধারাবাহিকতাটা নিয়ে নতুন বছরে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আরো একটা বিষয় হচ্ছে, রিয়াল মাদ্রিদ এই যে 6টা ম্যাচ খেলেছে, এর মধ্যে যেমন এইবারের সাথে ম্যাচটা ছিল, টেকনিক্যালি ম্যাচটা ইট ওয়াজ এ ডিফিকাল্ট গেম, বাট অন পেপার probably it wasn't as much of a difficult game. আজকের ম্যাচটা একই, it's going to be a technically a different game, technically a difficult game, but on paper probably it's not the toughest opponent. But come the new year, নতুন বছরে আমাদের অনেক শুরুতেই অনেকগুলো কঠিন খেলা আছে। সো এই বছরের শেষ দিকের যে ফর্মটা, সব ভালো তার শেষ ভালো যার, সো এই বছরের শেষ দিকের যে ফর্মটা, সেটা নতুন বছরে নিয়ে যাওয়াটা আমার মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ইয়াপ, অন দ্যাট নোট এরিক, let's go ahead and discuss the first 11 a bit. The man who must not be named is back with Real Madrid, and if he starts on the left wing, I think this could be Real Madrid's ideal 11 to start the game. আমি আবারও মডরিচকে রেস্ট দিচ্ছি, কারণ হচ্ছে he has just come back from an injury. মডরিচ গত সপ্তাহে খেলেননি, সো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হয়তো ফেডে ভালভার্দে, যিনি আরো একটু বেশি ছন্দে আছেন, তাকে স্টার্ট করানোটাই বেটার হবে। বাট বিফোর গোয়িং ইনটু এনি অফ আওয়ার মিডফিল্ড অপশনস অর ফরওয়ার্ড অপশনস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দি ডিফেন্স এরিক? আমি এই ডিফেন্সে কোনো চেঞ্জই রাখতে চাই না। আমি চাই একদম যেমন এটা আমাদের স্ট্রংগেস্ট পসিবল ডিফেন্স এই টিমের জন্য। সো do you see any changes coming in? What about a Marcelo or probably a Nacho in place of Varane? হ্যাঁ, ডিফেন্সে আমিও কোনো চেঞ্জ চাই না। আমার কাছে রিয়াল মাদ্রিদের বর্তমান পারফরমেন্সের যে কন্টিনিউটি,
হুম সেই কন্টিনিউটির পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখলে আমরা বেশ একটা বড় ব্রেক পার করে এসেছি। হুম টিপিক্যালি যেই বক্সিং ডে স্কেডিউল যেটা সেটা স্পেনে হয় না। হয় না হুম তো এই না হওয়ার কারণে আমাদের যে হাতে কিছুদিন সময় আছে, সো উই ডোন্ট হ্যাভ দ্যাট ফিটনেস ইস্যুস গ্রোয়িং অ্যারাউন্ড আওয়ার ডিফেন্স। সো দিস ইজ ওয়াই আই ডোন্ট ওয়ান্ট দ্য ডিফেন্স টু চেঞ্জ অ্যাট ইন এনি কেস। হুম একটা ম্যাচের জন্য মার্সেলোকে খেলতে দেওয়ানো এটা কি ভালো আইডিয়া না খারাপ আইডিয়া? যদি হুম মার্সেলো ফিটনেস লেভেল ভালো থাকেন, জিদান উইল বি দ্য বিগার জাজ ফর হিম। হুম কিন্তু বেসড অন দ্য প্রিভিয়াস টিমস পারফরমেন্স এন্ড দ্য টাইম টিমটা যে যতটুকু সময় রেস্ট নিতে পেরেছে সেসব কথা বিবেচনা করে দেখলে আমার মনে হয় আমাদের ডিফেন্সটা বর্তমানে নিশ্ছিদ্র আছে কিছুটা হলেও, এবং এই নিশ্ছিদ্রতা বজায় রাখার জন্য এই ডিফেন্সটাকে এই পারফরমেন্সে এইভাবেই খেলে যেতে হবে। এক্স্যাক্টলি। এবং আমরা যেমন এই নিশ্চিদ্রতার মধ্যে আসলে রাফায়েল ভারানের কিছু ভুল আমাদের চোখে পড়েছে গত কয়েকটা ম্যাচে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য ডিফেন্স হ্যাজ বিন প্রিটি সলিড। দানি কারভাল ইজ বিন ইন গুড ফর্ম, সের্জিও রামোস হ্যাজ বিন ইন ভেরি গুড ফর্ম, মেন্ডিও ডিফেন্সিভলি, অফেন্সিভলি তার কিছু ইস্যু থাকলেও ডিফেন্সিভলি হ্যাজ বিন ইন গুড ফর্ম। এই স্টার্টিং লাইন আপের যদি জাস্ট আরেকটা ভেরিয়েন্ট আমি বলি এরিক, মার্টিন ওডেগার্ড হ্যাজ বিন আউট ফর এ লং লং টাইম। উই haven't seen Martin Odegaard play in a long time. So ওডেগার্ড কে যদি ভালভার্ডের জায়গায় স্টার্ট করানো হয়, বেসিক্যালি মডরিচের যে রোলটা, what do you think about that? Should it I'll, work? in paper it should work. I will do one better. We can put Odegaard in front of instead of Cruz and have a Valverde Odegaard Okay. combo. Yeah. Yeah. That's also something very good. Yeah, Yeah. so we can play with these things. কথা হচ্ছে যে জিদান কি ওডেগার্ডের উপরে সন্তুষ্ট কিনা। জিদান ওডেগার্ডের উপরে সন্তুষ্ট না হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে, এবং কিছু সন্তুষ্ট হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তো একজন প্লেয়ার ইনজুরি থেকে ফেরা মাত্রই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের যা অবস্থা তার উপরে তাকে এখনই সমস্ত চাপ দিয়ে হুম ফেলাটা আমি মানে পক্ষপাতী নই বর্তমানে একদমই। And হুম given the proven track record of our medical team, যারা হুম আমাদের প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারছে না ঠিক করে, সেই অবস্থা থেকে আমি আরো পক্ষপাতী নই ওডেগার্ডকে হঠাৎ করে একটি ম্যাচে খেলানোর। কিন্তু হুম তারপরেও আমাদের কিছুটা হলেও ক্রুসকে একটু হয়তো রেস্ট দেওয়ার প্রয়োজন থাকতে পারে বলে কিছু মানুষ প্রশ্ন তুলবেন। তো হুম I'll just get back to the what I previously said. We just had our Christmas break. We didn't have any big games. So হুম this is one game we can actually expect our big guns firing. And হুম this is one game we can expect that we can win without Modric. We can also expect that we will win without Hazard. We'll go right We over. have been winning without Hazard. Yeah, exactly. So All right. very, very valid point. So হ্যাঁ, ওডেগার্ড আমার মনে হয় না এই ম্যাচের এতটা বেশি গুরুত্ব আছে যে আমার প্রথম থেকে ওডেগার্ডকে খেলিয়ে একটা আবার রিস্কের মধ্যে ফেলা। সো উই হুম ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট ওডেগার্ড রোল লাইক রিভার্স put in after 60 minutes to have him হুম give him a 30 minutes so that he can come back to his game and see if he is feeling any discomfort. টিপিক্যালি ডিসকমফোর্টের এরকম অপশন ছাড়া যদি আমরা প্লেয়ারকে ছেড়ে দিই এবং তারপর যদি ইনজুর্ড হয়, we will have no one but ourselves to blame. আমরা এমন এই ফরমেশনে যেমন এখানে ইটস আনলাইকলি আই থিংক লুকা মডরিচ উইল স্টার্ট, হ্যাঁ, বাট লেফট উইং এ রিয়াল মাদ্রিদের কাছে অপশন আছে আর দুইটা। একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যেহেতু আজকে রড্রিগো নেই, এবং আরেকজন হচ্ছেন মার্কো আসেনসিও। খুব সম্ভবত প্রবাবলি এই একাদশে যদি ওডেগার্ডের জায়গায় ফেডে ভালভার্দেকে চিন্তা করি, তাহলে হয়তো দ্যাটস প্রবাবলি দ্য মোস্ট লাইকলি 11 দ্যাট জিদান ইজ ইয়েস, গোয়িং টু প্লে। কারণ আসেনসিও লাস্ট ম্যাচে খুব ভালো রিদমে ছিলেন, এবং লাস্ট ম্যাচ আসলে তার কাছ থেকে যেরকম রিদম দেখা গেছে, রিয়াল মাদ্রিদ হ্যাজ বিন সার্চিং ফর দ্যাট রিদম ফর এ লং লং টাইম। আসেনসিও এসিএল ইনজুরি থেকে ফিরে আসার পর কিন্তু তাকে এরকম রিদমে বা এরকম ছন্দে দেখা যায়নি একেবারেই, তিনি গত ম্যাচে যেভাবে যেরকম ভালো খেলেছেন। সো ইয়াপ, I think that's something Real Madrid will look at. That's something Real Madrid should look at. And yeah, Eric, you wanted to add something? হ্যাঁ, না, আই এগ্রি। আমাদের ডেড লেফট উইং, আমাদের লেফট উইং ইজ, আই উডন্ট ইউজ দ্য ওয়ার্ড ডেড, বাট আমাদের লেফট উইং এর ক্রিয়েটিভ আউটপুট বর্তমানে কমতে কমতে একটা বাজে এমন জায়গায় চলে গিয়েছে যেখানে আমি আসলে ভিনিসিয়াসকে দেখে এই মুহূর্তে কনফিডেন্স পাই না। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ভিনিসিয়াস ডাজ নট হ্যাভ এনিথিং টু অফার ইন দ্য টিম। এন্ড একটু আগে যেটা বলছিলা যে হ্যাঁ, আমরা হ্যাজার্ডকে ছাড়া জিতে যাচ্ছি, এবং এলচে এমন কোন প্রতিপক্ষ নয় যার জন্য আমার হ্যাজার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম।
তো এই অবস্থায় আসলে Asensio for 60 minutes with Vinicius backing him up for 30 minutes and letting Hazard rest, see how he feels, তাকে স্ট্রেচ করতে দেওয়ার পরে দেখা উচিত সে ইনজুর্ড হচ্ছে কিনা। I don't know, I'm like, people may think that this is a sarcastic comment, but this is not. I'm actually serious. I want to see that ও যদি স্ট্রেচ করতে করতে ইনজুর্ড না হয়, that means that okay, he can stretch. If he can stretch for an extended 20 minutes, then we can move to the next game. হ্যাজার্ডের আমাদের দলে প্রয়োজন হবে, কিন্তু এলচে আমাদের সেই প্রতিপক্ষ নয় যাকে হারানোর জন্য আমাদের, যার সাথে ভালো খেলার জন্য, পয়েন্ট বের করে আনার জন্য আমাদের হ্যাজার্ডকে ইউটিলাইজ করতে হবে। এক্স্যাক্টলি, এন্ড হ্যাভিং সেড দ্যাট, আমরা কিন্তু হ্যাজার্ডকে ছাড়া আরো ডিফিকাল্ট প্রতিপক্ষ, সবচেয়ে ডিফিকাল্ট প্রতিপক্ষ অ্যাকচুয়ালি এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদ, তাদেরকে হারিয়ে এসেছি। বাট আমরা অবশ্যই দর্শকদের কমেন্টের দিকে শেষ দিকে যাব, অনুষ্ঠানের শেষ দিকে যাব, বাট একটা কমেন্ট আমার এখানে নিতে হচ্ছে, সেটা হচ্ছে হ্যাজার্ডের ব্যাপারে একটা কমেন্ট এসেছে যে আমার কাছে সরাসরি না তোমার কাছে সরাসরি যেটা, সেটা আমি অনুষ্ঠানের শেষ দিকে আসছি, সেই কমেন্টটা আমি নোট করে রেখেছি। তবে একটা কমেন্ট এসেছে যে ইনফর্ম আসেনসিও ইজ বেটার দেন হ্যাজার্ড। উই হ্যাভ টু রিয়েলাইজ কোন হ্যাজার্ড, এন্ড ইনফর্ম আসেনসিও বেটার দেন ইনফর্ম হ্যাজার্ড, নট ইন গডস ওয়াইড ওয়ার্ল্ড। কারণ ইনফর্ম হ্যাজার্ড এবং ফিট হ্যাজার্ড, knock on wood, that's a different species, fit hazard. So ফিট হ্যাজার্ডের যে ক্যাপাবিলিটি, অফেন্সিভ ক্রিয়েটিভিটি, সেটা ম্যাচ করার মতো অথবা এক্লিপস করার মতো আমাদের কারেন্ট টিমে একমাত্র প্লেয়ার হচ্ছেন করিম বেনজেমা। সো বেনজেমা এবং হ্যাজার্ডের থেকে আমাদের অ্যাটলিস্ট ফরওয়ার্ড লাইনে, আমাদের মিডফিল্ডে মডরিচ, ক্রুসের মতো প্লেয়ার আছেন। সো এন্ড দে হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিয়েটিভিটি, নট লাইক ফরওয়ার্ড লাইন ক্রিয়েটিভিটি। সো ফরওয়ার্ড লাইনের ক্রিয়েটিভিটি, ফরওয়ার্ড লাইনের ক্রিয়েটিভ সিলিং হাই করা, এবং সর্বোপরি ফরওয়ার্ড লাইনের কোয়ালিটির যে সিলিং, সেটা হ্যাজার্ড এবং বেনজেমার ধারে কাছে এই মুহূর্তে আমাদের বাকি স্কোয়াডের সবার, মানে ফরওয়ার্ডদের কম্বাইন্ড ভাবেও নেই। দ্যাটস হোয়াট আই থিংক। সো এইখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন হ্যাজার্ডের কথা বলছি। ইয়েস, ওই ইনজুরিতে বিপর্যস্ত হ্যাজার্ডের থেকে ভিনিসিয়াসও প্রবাবলি ভালো প্লেয়ার। নো ডিসরেসপেক্ট টু ভিনিসিয়াস, আই এম জাস্ট টকিং অ্যাবাউট এক্সপিরিয়েন্স এন্ড দোজ থিংস। সো এইসব কথা চিন্তা করলে ভিনিসিয়াসও এই সিজনে বেশ কিছু ম্যাচ খেলেছে, ওই একদম ইনজুর্ড হ্যাজার্ডের থেকে অবশ্যই ভিনিসিয়াসও বেটার রিদমে আছে, and he is the youngest among these, I think he and Rodrigo. So কিন্তু ইনফর্ম ফিট হ্যাজার্ডের থেকে probably only Benzema is better, like if anyone is in this current Real Madrid forward line. So এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এমন সময় আমরা আমাদের প্রতিপক্ষের ব্যাপারে আজকে আলোচনা করার খুব বেশি কিছু নেই। দে আর কাইন্ড অফ আ মিস্ট্রি টু আস as well. I obviously hasn't followed any Elche game this season, but we'll still talk a little bit about them. Elcheর যে ফরমেশন, it's pretty rigid, it's pretty defensive, এরিক। আমরা যদি দেখি যে তাদের ডিফেন্স এবং মিডফিল্ড লাইনের মধ্যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন এবং সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে খেলে থাকেন। বোঝাই যাচ্ছে এই ধরনের দল সাধারণত একটু লোয়ার ব্লকেই খেলবে। এলচের আমরা যদি প্রেসিং স্ট্যাটস লা লিগার চেক করি, সেখানেও এলচে ইজ নট রিয়েলি স্টেলার। সো গত কয়েক ম্যাচে কিন্তু এরিক আমাদের এরকম প্রতিপক্ষের সাথে খেলতে হয়েছে যারা নেসেসারিলি হয়তো এমন দল না যারা খুব বেশি লোয়ার ব্লকে খেলেছে। যেমন এইবারের কথা যদি বলি, এইবার কিন্তু আমাদের সাথেও কালকে তারা বার্সেলোনার মাঠ থেকে ড্র তুলে নিয়েছে এবং আমাদের সাথে হেরে গেলেও কিন্তু দে প্লেড কোয়াইট ওয়েল। সো এটার ব্যাপারে কি বলবে বেসিক্যালি, যে আমাদের আজকে আবার হয়তো একটা লোয়ার ব্লকের এগেইনস্টে খেলতে হবে, হাউ ডিফিকাল্ট কুড দ্যাট বি? রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যখন কোনো টিম খেলতে আসে তাদের আসলে দুইটা ফরমেশন থাকে। একটা হচ্ছে যে অ্যাটলিস্ট 9 থেকে 10 জন ডিফেন্সিভ লাইনের নিচে চলে আসছে, যেন হচ্ছে রিয়াল মাদ্রিদের যে পজেসিভ, সো রিয়াল মাদ্রিদ যে পজিশন ওয়াইড যে অ্যাটাক গুলো হয়, দ্যাট কাইন্ড অফ লুকস লাইক দিস এসেনশিয়ালি, যেখানে উই হ্যাভ দ্য মিডফিল্ডার্স হু আর এসেনশিয়ালি ডিস্ট্রিবিউটিং দ্য বল টু কর্নার্স, টেকিং লং, ট্রাইং টু টেক ক্রসেস, ট্রাইং টু পুট দ্য বল থ্রু ইন দ্য মিডল, and players are defending, opponents are defending to the fullest. এই ডিফেন্সিভ সিস্টেমের কিছু ফ্ল আছে, সেই ফ্লটা হচ্ছে এটা 90 মিনিট ধরে চালানো অনেক কঠিন।
কেস ইন পয়েন্ট ওয়েস্ট ব্রমউইচ ভার্সেস লিভারপুল, 45 মিনিটের পরে বিগ স্যাম হ্যাড টু চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ ইটস হার্ড, লাইক ইউ ক্যান্ট হ্যাভ, রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ডে যে পয়েন্ট ক্রিয়েটিভিটি লেভেল আছে, ইউ ক্যান্ট হ্যাভ প্লেয়ার্স ডিফেন্ডিং ফর এক্সটেন্ড পিরিয়ড অফ টাইম যেখানে একবারও বল ঢুকবে না। ইটস নট লাইক অ্যাজ দ্য বিগিনিং অফ দ্য সিজন যেখানে আমরা বেনজেমাকে একটা ভালো ফ্রিডমে ছিলেন না তিনি, বেনজেমা এখন যে রিদমে আছেন তার কাছে বল দেয়া মানেই he's gonna be attempting every chance he gets. So it আমার ফরমেশনটা দেখে যা মনে হচ্ছে it's gonna get mixed up. So রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং এর সময় এলচের যে ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি আছেন, he's gonna join and create a third 3 defender into a 5-4-1 formation. আর অ্যাটাকিং এর সময় there's gonna be some hardcore, some pressing based counter attack, কিন্তু এই প্রেসিং বেস কাউন্টার অ্যাটাক রিয়াল মাদ্রিদের প্রেস রেজিস্ট্যান্স ইজ গোনা বি দ্য ওয়ান দ্যাট শুড বি ক্যারিং আস অফ দ্য ফিল্ড। আমাদের যদিও লুকা মডরিচ নেই, ভালভার্দে যে পরিমাণ স্পিড আছে, হি ক্যান ক্যাচ আপ ইফ আ বল গোজ মিসিং ইন দ্য রিয়াল মাদ্রিদ এরিয়া। আর ক্রুসের যে পরিমাণ প্রেস রেজিস্ট্যান্সি আছে তার উপরে বেস করে I can guarantee, but I can actually say with 80% to 90% probability that he can actually take the balls out and deflate the press in all way possible. তো এই দুটোই অপশন আমার মনে হয় এলচে উইল ইউজ ইন দিস গেম। আমি এলচে এর প্রতিপক্ষ কোন প্লেয়ারটি পেয়েছি বা কোন প্লেয়ার কেমন খেলে সেটা সম্পর্কে আমার ধারণা নেই সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি আশা করছি এলচে টিপিক্যালি একটা টিম যারা লাস্ট 14 ম্যাচ না 16 ম্যাচ থেকে 15 পয়েন্ট পেয়েছে, and there is a lot of draws and games they have lost, and away form, মানে এলচের হোম ফর্ম ভালো না, রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ফর্ম ভালো। সো এইসব দিকে বিবেচনা করলে এলচে ইজ অন দা ব্যাক এন্ড। এলচে কিন্তু অলরেডি একটু মেন্টালিটি ব্যাটেলে আজকে পিছিয়ে আছে এইসব দিক থেকে। তো এই জন্যই আমার মনে হচ্ছে যে হোয়াট এভার দ্য অ্যাডভার্সারি ইজ, রিয়াল মাদ্রিদ উইল বি এবল টু গো থ্রু। হ্যাভিং সেড দ্যাট, আসলে যেই দলই বিশেষ করে লা লিগার ছোট দলগুলো যারা রিয়াল মাদ্রিদের সাথে খেলে, তারা যদি মেন্টালি পিছিয়ে থাকে, তারা রিয়াল মাদ্রিদের সাথে খেলছে, দ্যাটস লাইক রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলছে, দ্যাটস দ্য মেন্টালিটি বুস্ট ইন ইটসেলফ। এন্ড বিশেষ করে যখন এই ছোট ছোট দলগুলোর স্টেডিয়ামে গিয়ে রিয়াল মাদ্রিদ খেলতো, আমি কিছুদিন আগে ইওয়ান ম্যাকটিয়ারের একটা লেখায় পড়ছিলাম যে ওইটাই এই দলগুলোর জন্য একটা সেলিব্রেটরি মোমেন্ট, একটা সেলিব্রেটরি ডে ইন দ্যাট সিজন, যে আজকে রিয়াল মাদ্রিদ ইজ কামিং টু টাউন। আনফরচুনেটলি ফ্যানরা জয়েন করতে পারছে না এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে, সো দ্যাটস নট গোইং টু হ্যাপেন, বাট স্টিল ইটস এ মোমেন্ট অফ সেলিব্রেশন ফর দিস কাইন্ড অফ ক্লাবস when রিয়াল মাদ্রিদ কাম টু টাউন। এলচের প্রেসিং এর ব্যাপারে যেটা বলছিলাম, এলচে টোটাল প্রেসিং সিকোয়েন্সের সংখ্যায় এবং প্রেসিং সাকসেস রেটের দিক থেকে লা লিগার একেবারে তলানিতে আছে। এবং সাকসেস রেটের কথা যদি বলি, সাকসেস রেটের দিকে তারা একেবারে তলানিতে নেই, তারা 18 নম্বরে আছে পার্সেন্টেজের দিক দিয়ে, বাট টোটাল সাকসেসফুল প্রেসারের দিক দিয়ে তারা একেবারে নিচের দিকে আছে, এবং টোটাল প্রেসিং সিকোয়েন্সের দিক দিয়েও তারা লা লিগায় 20 নম্বর দল। সো ইট ইজ গোয়িং টু বি এ ডিফিকাল্ট গেম। দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে আজকে রিয়াল মাদ্রিদকে একটা খুব স্টার্নড লো ব্লক ডিফেন্সের এগেইনস্টে খেলতে হবে, এবং ইউ আর গোয়িং টু সি আ লট অফ ক্রসেস। আজকে ক্রসেই খেলতে হবে আসলে, আজকে ডিরেক্ট প্লে দিয়ে কতটুকু কি করা যাবে সেখানে একটু সন্দেহ থেকে যায়। আমরা হরাইজন্টাল পাসেস, কনস্ট্যান্ট হরাইজন্টাল পাসেস, এক্স্যাক্টলি। সো আমরা এই মোমেন্টে এরিক চলে যাব আজকের বিগ ম্যান কারা হতে পারেন সেই আলোচনায়। বিগ ম্যান এরিক, সংক্ষেপে যদি বলো কে হতে পারেন? আমার বিগ ম্যান আজকের ম্যাচে বিগ ম্যান বিগ বেনস হিমসেলফ, করিম বেনজেমা। We need him to score. We don't have anyone else to score. So we want him to carry this form on to the next year. সামনের বছর করোনা ভাইরাসের জন্য খেলা বন্ধ না হলে আমাদের কাছে বেশ কিছু কঠিন গেম আছে, সেই গেমগুলো আমাদের পার করতে হবে, সেই গেমগুলো আমাদের জিতে পার করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারিনি, এবং শীর্ষে কাছাকাছি থাকলেও আমরা আমাদের নগর প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকেই এমন কোনো দূরত্বে নেই যার কারণে আমরা বলতে পারবো যে ওকে, উই ক্যান অ্যাকচুয়ালি টেক থিংস ইজি ফর 2-3 গেমস। সো দ্যাট ডে হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট। সো ইফ albeit Elche or albeit the 20th team in La Liga pressing success rate এর দিক থেকে, we want Benzema to score, we want Benzema to provide meaningful passes and win the game for us.
Exactly. All right. এমন মোমেন্টে we'll take a few questions from the fans. তোমার বিগ ম্যান কে? আরে Oh, so sorry. That's my bad. Yeah. So আমার বিগ ম্যান আজকের ম্যাচে I was very inclined to say Karim Benzema, but I would say both of our fullbacks আজকে আমার বিগ ম্যান। কারণ যেটা বললাম, যেহেতু both of our fullbacks and Lucas Vazquez if he starts, আমি কয়েকজন বিগ ম্যানের কথা কেন বলছি, কারণ these are the players who will be responsible for all the crossing. আমরা বরাবরই দেখেছি যে লোয়ার ব্লকের এগেনস্টে আমরা যখন স্ট্রাগল করা শুরু করি ভার্টিক্যাল প্লে খেলার জন্য, উই রিভার্ট টু আওয়ার ক্রসিং, এবং ক্রসিং আসলে সমস্যা নেই অ্যাজ লং এজ ইটস ডান উইথ প্রপার কোয়ালিটি এন্ড প্রপার কোয়ান্টিটি। পর্যাপ্ত সংখ্যায় অনেক বেশি ক্রস করলে সেখান থেকে একটা গোল আসবেই, এবং অনেক বেশি ক্রস করলে সেখানে ক্রস গুলো কোয়ালিটি সম্পন্ন ক্রস হতে হবে। এখন যদি ফার্স্ট ডিফেন্ডারের মাথায় আমার ক্রস আটকে যায় তাহলে দ্যাটস নট এ কোয়ালিটি ক্রস। গত কয়েক ম্যাচ আমরা দেখেছি কারবাহাল, লুকাস ভাস্কেস ভালো ক্রস করেছেন। মেন্ডি এখন এই ব্যাপারে ততটা পরিপক্ক নন, কিন্তু we'll see how he does today. So my big men will be our fullbacks and Lucas Vazquez if he plays, because these are the men who are going to be responsible for all the crossing tonight. Okay. A lot of attacking outlet has to come through them. Yep, exactly. I'm like an attacking funnel basically. Yeah. Okay. আমরা কমেন্ট এবং প্রশ্ন নেওয়া শুরু করে একজন বলেছেন, I don't think anything should be changed in the starting 11, 4-3-3 same squad. I pretty much feel the same. There is no point changing the entire playing style at this point, but then again it's Zidane, you never know. এরিক, তোমার জন্য একটা স্পেসিফিক কোশ্চেন এসেছিল। I know we can go very deeper into this discussion এই কোশ্চেনটার ব্যাপারে, but I will rather take a very short answer from you because we have a time constraint. Yeah. What do you think about this, Eric? Like, since you are like our EPL correspondent, Thank you. What do you think Hazard should do, or like what's going wrong with him? This is a question we have been getting a lot in our podcast. আমরা আগে অনেকবারই পেয়েছি প্রশ্নটা, কিন্তু এই হ্যাজার্ডের ব্যাপারটা নিয়ে যদি নতুন করে কিছু অ্যাড করার থাকে তো। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে it was somewhat predictable, and it's an unfortunate misfortune for Real Madrid in many ways. Real Madrid লাক খারাপ বলাটা ঠিক না, it's just misfortune আমাদের জন্য at this stage. একটা প্লেয়ার এত দামি, এত টাকা খরচ করে যখন একটা প্লেয়ার কেনা হয়, তখন প্লেয়ারের এক্সপেকটেশনে থাকে না যে সে এরকম বারবার ইনজুরিতে পড়বে, ক্লাবের এক্সপেকটেশনে থাকে না যে তাকে ইনজুরিতে পড়া একটা প্লেয়ার, ইনজুরি জর্জরত একটা প্লেয়ার, তাকে আমাদের বসায় বসায় টাকা দেয়া। কিন্তু দ্যাটস আনফরচুনেটলি we have to suffer through this, but however there are some light at the end of the tunnel, and that is the end of the tunnel has nothing to do with Hazard. It's just that 2020 is over. We can say that it was a very dreadful year for Hazard and for all of us. However, দেখুন, হ্যাজার্ডের বয়স হয়েছে তো এখন, আসলে he cannot recover the way he could have recovered before, and before I could say that he could যে কোনো ম্যাচে আমরা যখন হ্যাজার্ডকে দেখি আমরা খেয়াল করি যে তার উপরে ডিফেন্ডারদের আগ্রহ অনেক বেশি। এটা যখন ডাচ লেজেন্ড ভ্যান বাস্টেন যখন খেলতেন, বা যখন ব্রাজিলিয়ান লেজেন্ড কাকা যখন খেলতেন, তখন প্রত্যেকেই, কাকা যখন ইভেন রিয়াল মাদ্রিদও খেলেছেন, তখন আমরা দেখেছি যে তার উপরে যখন তারপর যখন বল থাকে, ডিফেন্ডার্স গেট এক্সট্রা অ্যাক্টিভ বিকজ দে নো কাকার এক সেকেন্ডের একটা পাস ক্যান চেঞ্জ দ্য গেম। এই এক সেকেন্ডে পাস আটকানোর জন্য দে গো অ্যাজ হার্ড অ্যাজ দে ক্যান অন দেম, অ্যান্ড ইট অফেন ends in a very misfortunate injury for the player. হ্যাজার্ডের সাথে বারবার এটাই হচ্ছে। হ্যাজার্ডের যে কটা ম্যাচ দেখেছি, প্রতিটা ম্যাচেই দেখতে পেরেছি যে তাকে লাথি মারা হচ্ছে, তার শিনে লাথি মারা হচ্ছে, তার পায়ে লাথি মারা হচ্ছে, আঙ্গুলে লাথি মারা হচ্ছে। He is getting bullied around because everyone is extremely afraid of his abilities. So from a fear factor perspective, yes, getting Hazard was not a bad decision. From a perspective of Hazard being able to take these shots in him, absorb and play through, so that's where our luck and our whatever you call it, that's where our oversight lies. আমরা ফিয়ার ফ্যাক্টরটি হয়তো চিন্তা করেছিলাম, আমরা তার রিকভারেবিলিটিটা নিয়ে সম্পূর্ণরূপে চিন্তা করিনি বলে হয়তো আজকে এখানে এসেছি, কিন্তু
রিয়াল মাদ্রিদ আমাদের রিয়াল মাদ্রিদ যারা চালাচ্ছেন তাদের উপর আমার যথেষ্ট পরিমাণ ভরসা আছে যে এট সাম পয়েন্ট দে আর অলসো গনা সি দ্য ওয়ে দে উইল বি সিইং দ্যাট একটা প্লেয়ারকে তুমি এতবার ইনজুরিতে ফেললে তার ইনজুরি থেকে রিকভার করাটা তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। তো Exactly. at this stage, I really hope he won't have to go through any extended injuries. Hmm. We just need like a 5 to 10 game stint যেখানে he doesn't have any major fitness issues. After that, things should be flying. ওকে, আমাদের সময় একেবারেই শেষ দিকে চলে হ্যাঁ, এসেছে আমরা। আহ, আহ, আর অল্প কিছু কমেন্ট নিয়ে আলোচনা হয়তো করা যেতে পারে। একজন বলেছেন যে জিদান ইজ নট থিঙ্কিং অ্যাবাউট হাজার্ড because Zidane is curious about him now. We need him. We don't want any injury setback. Little by little he'll get back to his form. হ্যাজার্ডের সাথে এই অ্যাপ্রোচটাই নিয়ে আসা হয়েছে। আনফরচুনেটলি এখন পর্যন্ত সেটা সাকসেসফুল হয়নি। By the time he's supposed to get back to form, he gets injured again. So that does not নেসেসারিলি হেল্প রিয়াল মাদ্রিদ। কারণ এই যেই ব্যাপারটার কথা আপনি বললেন, এটা হ্যাজার্ডের সাথে এখন পর্যন্ত প্রায় 2 বছর ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই অ্যাপ্রোচটা আসলে সফল হয়নি হ্যাজার্ডের ক্ষেত্রে। হ্যাজার্ড, বেনজেমা, অ্যাসেনসিও, দিস ওয়াজ সাপোজ টু বি রিয়াল মাদ্রিদস অরিজিনাল লাইন আপ সিন্স দি স্টার্ট অফ দি 2019-20 সিজন। কিন্তু গত 1.5 বছরে আসলে আমরা এই স্টার্টিং লাইন আপের ম্যাচ হয়তো দেখতে পেরেছি দেখতে 60 পেরেছি। মিনিটের জন্য। হ্যাঁ, আমরা মনে হয় 60 মিনিটের জন্য তাদের তিনজনকে একসাথে খেলতে দেখেছি খুবই অল্প সময়ের জন্য। ও এবং হ্যাঁ, উই উই don't know like how this was going to pan out if they played regularly. All right, আজকের ম্যাচের জন্য তেমন রেলেভেন্ট কোশ্চেন চোখে পড়ছে না। হ্যাঁ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করব। দর্শকরা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনাদের জন্য প্রতি পর্বেই যেই বার্তাটা আমাদের পক্ষ থেকে থাকে, আমাদের ইনস্টাগ্রাম পেজ madrid.betar এবং আমাদের টুইটার পেজ মাদ্রিদ বেতার এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট www.madridbetar.com ভিজিট করতে ভুলবেন না। আর এছাড়া আপনাদের জন্য যেই নিয়মিত পডকাস্টের আয়োজনগুলো আছে আমাদের, সেগুলো তো আপনাদের জন্য থাকছেই। নতুন বছরে দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। 2020 সালে মাদ্রিদ বেতার আপনাদের জন্য বিভিন্ন জিনিস করার চেষ্টা করেছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমরা 2020 সালটা বেশ ভালোই কাটিয়েছি। আশা করছি আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্ট 2021 সালে মাদ্রিদ বেতারের জন্য অব্যাহত থাকবে। নতুন বছরে আবারও দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরিককে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। Take care, guys. It was a lot of fun serving with you.